আচ্ছা, আমরা কোঅর্ডিনেটর ব্যাচ 21 এর ক্লাস নাম্বার 18 তে আছি। আমরা গতদিন পোস্ট, গেট এই মেথডগুলো বা ফর্ম থেকে ডাটা নেয়ার এই বিষয়গুলো শিখেছিলাম। আজকে আমরা এটাকে একটু সামনের দিকে আগাবো এবং কিছুটা ফাংশন নিয়েও আলোচনা করব, রাইট? তো যা খুবই গুরুত্বপূর্ণ সিনট্যাক্স। তো আমরা 17তম দিনের যে কোডটা সম্ভবত আমরা একটা ছোট ক্যালকুলেটরের মতো বানানোর চেষ্টা করেছিলাম, ওই ফাইলটা আমাকে একটু দেবেন। বা আপনারা তো এটা করতেও পেরেছেন, তাই না? তাহলে দরকার নেই, আমি এটা বানিয়ে নিয়ে আপনাদের যে এক্সাম্পলটা করতে বলেছিলাম, এখন যেটা নিয়ে আপনারা আটকে আছেন সেটা একটু করে দেওয়ার চেষ্টা করি। আপনারা তো জাস্ট করেছিলেন কনক্যাটেনেশন, কন্ডিশন ধরে ধরে যে কাজগুলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে, মনে করেন একটা ফাইল নিয়ে নিচ্ছি, পিএসপি ফাইল, range.php। আমি ফরম্যাটটা বানানো শুরু করি। খুব সহজেই একটা কাঠামো দাঁড় করে নিচ্ছি। অ্যাকশন দিতে হয় না, মেথড দিতে হয়। গেট দিয়ে প্র্যাকটিস করেছেন? করেন নাই? আজকে আমি গেট দিয়ে একটা প্র্যাকটিস করে দেখাবো। পোস্ট দিয়েছি, পোস্ট দিয়ে হবে, গেট দিয়েছি, গেট দিয়েও হবে। আমি এটা গেটই দেই, হ্যাঁ? আমি গতদিন পোস্ট দিয়ে দিয়েছিলাম, আজকে এটা গেট দিয়ে দেই। তারপরে স্টার্টিং নাম্বার, input type text, name, starting number, ending number।
ইনপুট টাইপটা কি সাবমিট নেমটা হচ্ছে বাটন ভ্যালু আমার ক্লিক ঠিক আছে হ্যালো ওকে আমরা ইনপুট বানাচ্ছিলাম ক্লিক আর পরে আমার দেখানোর জায়গা হচ্ছে এটা হচ্ছে রেঞ্জ এখানে আমার আউটপুটটা দেখি আমাদের রেঞ্জের ফাইলটা দেখতে কেমন আসে দেখেন এরকম আসলো তাই না প্রাথমিকভাবে এরকম আসলো তারপর আমি যখন ক্লিক দিব কারণ আমার এই ফর্মটা কিন্তু গেট দিয়ে করা পোস্ট দিলে ডাটাগুলো সিকিউর ওয়েতে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যায় এবং সেটা দেখা যায় না বলে সেটা সিকিউর রাইট বাট যদি আমি গেট মেথড ইউজ করি গেট মেথড ইউজ করলে ডাটাগুলো যায় ইউআরএল দিয়ে এটা নন সিকিউর রাইট ক্লিক করি দেখেন ইউআরএল বড় হয়ে গেছে প্রথমটা হচ্ছে স্টার্টিং নাম্বার ফার্স্ট ইনপুট বক্সের নাম তারপরে 12 দিয়েছিলাম ভ্যালু তারপরে মাঝে অ্যান্ড বসিয়েছে সেপারেট করার জন্য দ্বিতীয় ইনপুট বক্সের নাম কি সেকেন্ড নাম্বার বা এন্ডিং নাম্বার তার ভ্যালু ছিল 56 আবার বাটনের ভ্যালু কি আমার ক্লিক তো আগের বার পোস্টে ভ্যালুগুলো কি দেখা যাচ্ছিল না ইউআরএল দিয়ে যাচ্ছিল না এখন সেটা ইউআরএল দিয়ে যাচ্ছে সো লিমিটেশন কি ইউআরএল এর ভিজিবল সিকিউর না আর পোস্টের অ্যাডভান্টেজ সিকিউর গেটের অ্যাডভান্টেজ আছে এটা ফাস্টার পোস্ট এর চেয়ে স্লো একেবারে স্লো বা স্লোই এটা বলা যাবে না গেট ফাস্টার দেন পোস্ট বলা হয় রাইট পিএসপি সব সময় ফাস্ট বাট তার গেট মেথডটা ফাস্টার দেন পোস্ট গেটের লিমিটেশন এবং অ্যাডভান্টেজ বলছিলাম পোস্টেরও লিমিটেশন অ্যাডভান্টেজ পাশাপাশি আমি বলে যাচ্ছি পোস্ট হিউজ ডাটা ফর্ম থেকে নিয়ে সার্ভারের কাছে দিতে পারে হিউজ ডাটা তার কোনো সাইজ মেনশন করার দরকার নেই বা সে যে কোনো সাইজের ডাটাই নিতে পারবে বাট গেট ইউআরএল ম্যাক্সিমাম যতটুকু অ্যালাউ করে ততটুকুই পারবে ম্যাক্সিমাম রাইট আগের দিনের ইউআরএল গুলো 256 ক্যারেক্টারের ছিল এখন অনেক বড় বড় ক্যারেক্টার ইউআরএল জেনারেট হয় তেমন ইউআরএল এখন সেটা অ্যালাউ করা শুরু করেছে সো লাস্ট আপডেট আমার জানা মতে 1024 ক্যারেক্টার হয়েছে রাইট 1024 ক্যারেক্টার হয়েছে সো এটা আরো বেড়েছে কিনা আমার জানা নেই আমরা গুগল থেকে একটু দেখে নিতে পারি যে ইউআরএল সর্বোচ্চ কত ক্যারেক্টার সাপোর্ট করে এখনই আমরা দেখে নিতে পারি browser supported maximum URL characters Internet Explorer
2048B Microsoft Internet is the maximum uniform 2083 character support করে Mozilla 100 কিলোবাইট একটু খেয়াল করেন 65536 ক্যারেক্টার Opera 200 কিলোবাইট Chrome আর Safari 100 কিলোবাইট অনেক বেড়েছে বহুদিন আগের স্ট্যাটিস্টিক্স ছিল সো ওরা 200 কিলোবাইট ডেটা সাপোর্ট করে Chrome 100 কিলোবাইট ডেটা সাপোর্ট করে স্ট্যান্ডার্ড Mozilla এবং Chrome কে স্ট্যান্ডার্ড ধরা হয় হ্যাঁ আমি যদি কোড করি বেসিক্যালি এর সাথেই করতে হবে আর এই যে বাইট সিস্টেমটা এটা বাইট কিন্তু না তার মানে কি 1048 characters means 2083 characters বা 2048 characters is supported তো আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের ইউজারকে নেগলেক্ট করেন তখনই শুধু এর চেয়ে বেশি ইউজ করতে পারবেন দেখেন কোন একটা অ্যাপ্লিকেশন বানানো হয়েছে যেটা ইউআরএল দিয়ে ডাটা পাস করবে এবং এটা প্রায় 50 কিলোবাইট রাইট এটা বেসিক্যালি 2 কিলোবাইট 1024 বাইটে হয় 1 কিলোবাইট আর 2048 বাইটে হয় 2 কিলোবাইট তার মানে আই ব্রাউজার সাপোর্ট করে অনলি 2 কিলোবাইট অনলি 2 কিলোবাইট আর অন্যরা সাপোর্ট করে কেউ সাপোর্ট করে 100 কেউ সাপোর্ট করে 200 কিলোবাইট পার্থক্য কোথায় বুঝতে পেরেছেন এবং কোন একটা অ্যাপ্লিকেশন বানাতে গিয়ে যদি প্রয়োজন পড়ে যে না আমি গেটের মাধ্যমে মোর দ্যান 2 কিলোবাইট ডাটা পাস করতে হবে তার মানে কি ওই জায়গাটুকু আই ব্রাউজার সাপোর্ট করবে না যদি আমি অ্যালাউ করি দ্যাট মিন্স আমি আই ব্রাউজারকে নেগলেক্ট করছি এবং ওই সময় আই ব্রাউজার দিয়ে কেউ যদি এটা ইউজ করে তাহলে কিন্তু আর তার ওই অ্যাকশনটা এক্সিকিউট হবে না বোঝা যাচ্ছে তো জেনে নিলাম নতুন জিনিস আচ্ছা সো গেট আর পোস্ট হলো ইউআরএল দিয়ে যে ডাটা যাচ্ছে সেটাও বুঝতে পারছেন রাইট তাহলে গুগলে যে আমরা যে গুগল করি সেটা গেট মেথডে যায় হ্যাঁ ওই এনক্রিপ্টেড ইউআরএলটা এনক্রিপ্ট করে ইউআরএল এ ছেড়ে দেয় আর কি তো ফাস্টার বলে এই কাজটা করা তো আমি যদি ইকো করি ফ্রি দিয়ে আচ্ছা আর এটা আমরা একটু দেখি টুয়েলভ 34 দেখেন ইউআরএল দিয়ে 12 গেছে 34 গেছে স্টার্টিং নাম্বার 12 এন্ডিং নাম্বার কত 34 বাটন ক্লিক আমার টার্গেট কি আমি ছোট যদি প্রথম ভ্যালুটা ছোট হয় দ্বিতীয় ভ্যালুটা বড় হয় ছোট থেকে বড় প্রথম ভ্যালুটা বড় দ্বিতীয় ভ্যালুটা ছোট তাহলে বড় থেকে ছোট সো এইটাই আমরা করতে গিয়ে আটকে গিয়েছিলাম দেখেন এটা কিভাবে হচ্ছে আগে দেখেন পরে আপনারা করেন আমি দুইটা ভ্যালু নিয়ে নেই starting number $_ key get starting number ending number starting number আর কি ending number starting number পেলাম ending number পেলাম এখন আমি চেক করব if $_
starting number is less than dollar ending number. starting নাম্বারটা ছোট ending নাম্বারের চাইতে, তখন for দেখেন for এর ইনিশিয়াল ভ্যালু I ইকুয়াল আমরা 1 দেই, এটা কি 1 হবে নাকি ইনপুট থেকে আসবে? তাহলে স্টার্টিং নাম্বার তো ছোট, তাই না? এন্ডিং নাম্বার হলো, তারপরে I লেস অর ইকুয়াল কি হবে? এন্ডিং নাম্বার। স্টার্টিং নাম্বার ছোট, এন্ডিং নাম্বার বড়, স্টার্টিং নাম্বার 1 এন্ডিং নাম্বার 2, সেক্ষেত্রেও তো I লেস ইকুয়াল টু হবে না, মানে 1 লেস ইকুয়াল টু I প্লাস প্লাস। এটা তো বোঝা গেল লুপটা কিভাবে সাজলো। আমি চাচ্ছি যে আমি যা দিব তার উপর বেস করে প্রিন্ট হবে। ক্লিয়ার? আমি ফিক্স কোনো ভ্যালু দিচ্ছি না, এখন ইউজারের ইনপুটের উপর বেস করে আমার সিস্টেমটা কাজ করছে। আগে ছিল ফিক্সড 1 থেকে 10, 10 থেকে আপনি যা দিচ্ছেন তাই কোডের মধ্যে, বাট এখন আমি ফর্ম থেকে দিচ্ছি। প্রিন্ট করাই VR ক্লোজ, লাইন লাইনে বসে যাবে, রাইট? একটু খেয়াল করি। এটা তো প্রিন্ট দেওয়া আছে, থাকুক না প্রিন্ট দেওয়া, রাইট? আমি যদি দেই 30 আর দেই 40, 30 থেকে 40 প্রিন্ট করছে, এই যে 30 আর 40। আমি যদি দেই 50 আর 40, এটা কি প্রিন্ট হবে? ফরহাদ প্রিন্ট হবে? আমার মনে হয় না। কেন প্রিন্ট হবে? কারণ প্রথম ভ্যালু 50 আর দ্বিতীয় ভ্যালু 40, এই কন্ডিশনই তো ফলস। 50 আর 40 ফলস না, ইফেই ঢুকবে না, ঢুকে ঢোকা তো দূরের কথা, রাইট? এরপরে আসি, তাহলে তাদের জন্য একটা কিছু এলস, বুঝলাম এলস। এখন আমি এলসে আসা মাত্রই বুঝে গেলাম যে আমার প্রথম ভ্যালুটা বড়, দ্বিতীয় ভ্যালুটা ছোট, তার মানে আমাকে ডিক্রিমেন্ট লুপ চালাতে হবে, মাইনাস লুপ চালাতে হবে। বোঝেন নাই? পিজোস মনে হয় এখন বুঝে ফেলেছে। জি স্যার, আমি আসছিলাম স্যার। করেছেন? মানে আমার ওই প্যারেন্থেসিসের ভুল, মানে স্টার্টিং নাম্বার $I greater equal ending number greater equal কিন্তু না, I minus echo $I dot br। এটাকে আমি আরেকটু পেঁচাবো কিছুক্ষণের মধ্যেই, রাইট? তো দেখেন এটা যদি এবার একটু ক্লিক করি 50 থেকে 40 পর্যন্ত আসে, তার মানে এটা কাজ করছে। আমি যদি 2 থেকে 12 দেই, 2 থেকে 12 কাজ করে, আবার 50 থেকে 3 দেই, 50 থেকে 3 পর্যন্ত কাজ হবে, ইচ্ছে মতো আমি যা দিব তাই। আচ্ছা, এটা তো গেল, আমরা তো এতটুকু অ্যাটলিস্ট করতে পারলাম। এখন আপনাদের জন্য এটাকে আরেকটু মডিফিকেশনে যাচ্ছে। যেমন করেন এখানে আরেকটা রো জুড়ে দেবেন টাইপ, দুইটা রেডিও বাটন থাকবে, অড আর ইভেন, অড আর ইভেন, রাইট? মনে করেন আমি 2 আর 5 ক্লিক করলাম অড, রাইট? আমি রেডিও বাটন থেকে সিলেক্ট করলাম কি অড, দেন আমি ক্লিক দিলাম, 2 থেকে 5 এর যে অড ভ্যালু 3 আর 5 দেখাবে। যদি আমি 2 থেকে 10, উপরেরটা 2, নিচেরটা 10, তারপরে দিলাম ইভেন, তাহলে কি দেখাবে? 2, 4, 6, 8, 10। যদি আমি অড সিলেক্ট করি তখন অড গুলো দেখাবে, ইভেন সিলেক্ট করলে ইভেন গুলো দেখাবে। এটা একটু করার চেষ্টা। রেডিও বাটন ইনপুটের টাইপ রেডিও।
দেখেন আমরা এখানে জুড়ে দিতে বলেছিলাম কি রেডিও বাটন, তাই না? এই যে স্টার্টিং এবং এন্ডিং নাম্বারের নিচে জুড়ে দিতে বলেছিলাম রেডিও বাটন। তখন বলেছিলাম যে টাইপ বলতে, একটু খেয়াল করেন আমি কিভাবে করছি। টাইপ ইনপুটের টাইপ হচ্ছে রেডিও, আমি বলছি আর টাইপ, রেডিও টাইপ। ভ্যালু অড, আর ভ্যালু কি ইভেন। ইভেন দুইজনের নাম সেম রাখা হলো, এটাকে বলা হয় গ্রুপিং। রিপিট করছি, ফর্মে যদি কোনো ইনপুট রেডিও বাটন থাকে এবং রেডিও বাটন গুলোর যদি নাম সেম হয় তখন এটাকে বলা হয় রেডিও বাটন গ্রুপ। কারণ রেডিও বাটন মিন্স যে কোনো একটা, যদি চার হ্যাঁ হ্যাঁ যে কোনো একটাই অ্যাট এ টাইম সিলেক্ট হবে। যদি আমার 10টা রেডিও বাটনও থাকে, একটা রেডিও বাটন সিলেক্ট করা যাবে, একসাথে একাধিক সিলেক্ট করা যাবে না। রেডিও বাটনকে যদি গ্রুপ করা না যায় তাহলে কিন্তু প্রবলেম। দেখেন প্রথমবার একটা এরর এসছে না, স্টার্টিং এবং এন্ডিং নাম্বার নিয়ে আনডিফাইন ইন্ডেক্স। আনডিফাইন ইন্ডেক্স বলছে এখান থেকে। তো এই আনডিফাইন ইন্ডেক্স এররটাকে সরানোর জন্য আমরা কি করব? আনডিফাইন ইন্ডেক্স হওয়াটাই তো স্বাভাবিক। এটা প্রথমবার কি ইন্ডেক্স গুলো আছে? নেই। আমরা গতদিন সরানোর জন্য শিখেছিলাম কি বলেন তো? ইফ সেট ইন্ডেক্সের নাম কি? গেট ইন্ডেক্স হচ্ছে বাটন। I hope এখন এররটা নাই, রাইট? এখন এই যে দেখেন আমি রেডিও বাটন সিলেক্ট করছি, দুইটা কি একসঙ্গে হচ্ছে? দুইটা কিন্তু একসঙ্গে হচ্ছে না, যে কোনো একটাই হচ্ছে। বাট এখানে যদি নামটা গন্ডগোল বেঁধে যায়, বুঝতে পারছেন? তো এটা বাঞ্ছনীয় না। হ্যাঁ, গ্রুপিং থাকে না। গ্রুপ করতে হলে একই নামের এগেনস্টে। একটা টিম, মনে করেন ক্রিকেট টিম, এটা টিম বললে বলা হয়, ক্রিকেট টিম বললে ধরে নেওয়া হয় যে ওখানে 11 জন আছে। এখন কেউ যদি একা এসে ডিক্লেয়ার করে আমি টিম, এটা হবে? কোন আইন কানুনের মধ্যেই পড়বে না, একটা নামের আন্ডারে থাকতে হবে। এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের ওই আর টাইপটা, এই যে এই দুইটা ভ্যালুর মতো, ওটাকেও নিয়ে নিতে হবে। আর আন্ডারস্কোর টাইপ, রেঞ্জ টাইপ বলছিলাম। এখন এই যে আমরা এখান থেকে কি করেছি, প্রিন্ট করে দিয়েছি। প্রিন্টিংটা কি এখন আগের মতো হবে সরাসরি সবকিছু? অড সিলেক্ট হলে অড প্রিন্ট হবে, ইভেন সিলেক্ট হলে ইভেন প্রিন্ট হবে। সেটা কিভাবে? আমি বলছি এভাবে, ইফ ইফ আর টাইপ রেঞ্জ টাইপ যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, অড হয়। কারণ এখানে দেখেন তো আমি যদি অড সিলেক্ট করি
এই আর টাইপের এখানকার ভ্যালু কি চলে আসবে অড আর যদি ইভেন সিলেক্ট করি এখানে ইভেন আসবে সো সেটা যদি অড হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ক্লজ কিভাবে হবে অড বানানোর জন্য রুলস কি যদি কোনো ভ্যালু অড হয় তাহলে তাকে অড করতে হলে mod 2 equal 1 হতে হয় 1 হলে সেটা অড হয় তো আমরা এই আইটাকে প্রিন্ট করব কখন যখন i এর মান আবারও ইফ চাচ্ছি এরকম যে i কে যদি মড করা হয় 2 দিয়ে এবং সে যদি 1 হয় তাহলে সেই ভ্যালুটা কি হয় অড হয় কোনো ভ্যালুকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হলে সেটা ইভেন আর ভাগশেষ শূন্য না হলে সেটা অড সো ওখানে দুইটা ভ্যালুই হয় 2 দিয়ে ভাগ দিলে 10টা 20টা বা 50টা ভ্যালু বের হয় না দুইটাই হয় 0 না হলে 1 আমি 2 দিয়ে 2 কে ভাগ দিলে কত হবে আর 3 কে ভাগশেষ কত 1 হবে না 4 কে 0 ভাগশেষ কি 0 রাইট আবার যদি 5 কে দেই 1 5000 কে দিলে 0 5001 কে দিলে 1 বোঝা যাচ্ছে তো এই যে আমি যখন 1 হচ্ছে এটা আমার অড প্রিন্ট হলো ঠিক একই ভাবে এটা কি রিপিট না যদি আর টাইপ কি হয় ইভেন তাহলে ইভেন গুলো প্রিন্ট করাচ্ছি এখানে তো জটিলতার কোনো কিছু নাই শুধু আমরা একটা ইনপুট বক্স অ্যাড করেছিলাম এইটা বড় থেকে বড় আর বড় থেকে ছোটর মধ্যে কি সবই তো নাম্বার সো অড ইভেনের রুলস কি ডিফারেন্ট অড ইভেনের রুলস তো ডিফারেন্ট না ওখানকারটা কপি এখানে পেস্ট একই তো তাই কি না এখানে কোনো ডিফারেন্ট কোনো লজিক নেই তো আমরা একটু দেখি 3 9 হ্যাঁ আমি 3 থেকে 9 ইভেন দেখতে চেয়েছি ইভেন আসে নাই প্রিন্ট করা আছে কি তো আসে আমি ঢুকেছি এখানে আমার আউটপুট নেই কেন echo in if এটা চেক করি ওখানে ঢুকছে না কেন এটা চেক করি হ্যাঁ 3 আর কত 9 তাই না ইভেন ক্লিক কাজ করছে না পাওয়া যাচ্ছে না রিজনটা একটু বের করি যে আমরা কেন পাচ্ছি না তার আগে আমরা একটু দেখি যে আমাদের এই গেট অ্যারের ভেতরে কিভাবে ভ্যালু আসে বারো 18 অড কি হলো আর টাইপে অড এসেছে 12 18 বাটনে ক্লিক আসছে তাই না অড এসে এখানে অড আসছে এখানে ইভেন আসছে আর টাইপ এখানে অড হলে এই কাজটা আর টাইপ এখানে ইভেন হলে এই কাজটা ইন্টারেস্টিং বিষয় ছিল আমার এখানে এই পর্যন্ত ঢুকে যাওয়ার কথা ছিল লেটস চেক আমি এখানে আছি কিনা ইকো ইন এফ ফর আমরা ডিবাগ করছি হ্যাঁ আমরা কিন্তু ওখানে ঢুকি নাই গন্ডগোল তো একটা রয়েছে তাই না আমরা পরেই কিন্তু আসি নাই এখানে আসি ইকো
ইন ইফ এটাও প্রিন্ট হয় কিনা আমরা দেখি, তাই না? কত আছে আমার আর্ট টাইপ, কত আসে? অড না? লোকালহোস্ট ডে 18, রেঞ্জ আমি 1, 11, অড ক্লিক 1 আসছে, 11 আসছে, আর্ট টাইপ কত আসছে? অড, আর বাটনের ভ্যালু আসে ক্লিক। আচ্ছা, বিষয়টা কিছুটা ভুল হয়েছে। ভুলটা আমরা এদিকে ডিবাগ করছিলাম, একটু খেয়াল করেন যে আমরা দেখছিলাম যে আমি কোন পর্যন্ত আসলাম, রাইট? এটা একটা টেকনিক, বাট এটা এলাবোরেশনে আমি এখনই যাচ্ছি না, আমরা যখন আরো ম্যাচিউরড লেভেলে প্রোগ্রামিং করব তখন দেখব। বাট এটা একটা চোখ দেখতে দেখতে যে ভুলটা আমরা পেলাম, যে আমরা এই এক্সাম্পলে এসে ফার্স্টে মানে আগে তো ওয়ার্কিং ছিল, এখন ওয়ার্কিং হচ্ছে না কেন? ওখানে দেখতে গিয়ে যেটা দেখা গেল আমরা যে কন্ডিশন দিয়েছিলাম এটাই ভুল। এই কন্ডিশনটা কখনোই ট্রু হবে না, কারণ গেট ডলার সাইন গেট বলে কিছু নেই, ডলার আন্ডারস্কোর গেট আছে। তো দ্যাটস ওয়াই আমি ইফ এর ভেতরেই ঢুকছিলাম না। এইবার একটু খেয়াল করেন 1 থেকে 11 পর্যন্ত অড ভ্যালু শো করছে। আবার আমি যদি যে কোনো ভ্যালু 56 আমি ইভেন চাই, এই যে ইফ ইফ দেখাচ্ছে না, ওর মধ্যে ঢুকে পড়েছি আমরা, এই জন্য আর কি। তো আমি এইগুলো সব প্রিন্টিং গুলো তুলে দেই, ডিবাগিং যে বিষয়গুলো দেয়া ছিল, ইকো টিকো গুলো দেয়া ছিল সেগুলো সব আমি তুলে দিই। আবার ইফ কোথায় আছে? ইন ইফ কোথায় আছে? আরেকটা ইফ এই যে ইভেনের মধ্যে এই ইফ আছে। আর কোথায় আছে? কিছু দিয়েছি? আর কোথাও তো কিছু দেই নাই। নাইস। তো এই পর্যন্ত হলো, কিন্তু দেখেন 90 আর 71 অড পাচ্ছি আমরা, যা কিন্তু এখন পর্যন্ত চাচ্ছিলাম। ক্লিয়ার? তো আরেকটা ছোট টাস্ক দেই আপনাদের, সেলসিয়াস টু ফারেনহাইট। একটা ইনপুট বক্স, সেলসিয়াস দেবেন, কনভার্ট হয়ে ফারেনহাইট। সেলসিয়াস একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টের আলোচনায় আসবো, সেটা হচ্ছে ফাংশন। গ্রাফ ডায়াগ্রাম কিছু আছে কিনা একটু দেখে নিই, আগে থেকে করা পেছনে আপনি অভি, আপনি একটু দেখেন। আমি একটা কিছু বানানোর চেষ্টা করছি, একটু খেয়াল করেন না, পুরো বিষয়টা একটু সুন্দর করে খেয়াল করবেন। আমি বানানোর চেষ্টা করছি। একটা কিছু না, যে লাইক একটা ফ্রেমের মধ্যে আরেকটা ফ্রেম, আরেকটা ফ্রেমের মধ্যে আরেকটা ফ্রেম, আরেকটা ফ্রেমের মধ্যে একটা ইলিপস। নাও কর্নার গুলোকে একটু ডিজাইন করি। একই জিনিস বারবার করছি কিন্তু পেইন হচ্ছে আমার, রাইট? আবার
এই কর্নার গুলো করতে হবে, এই কর্নার গুলো করতে হবে, এই কর্নার গুলো করতে হবে। আমার টাইম ক্ষেপণ হচ্ছে না? যদি আমি ধরে ধরে এখানে ইউজ করতে পারতাম, ধরে আমি বসে দিলাম, এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল। ফটোশপে হয় না এরকম যে একটা করে আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেন, বোঝা যাচ্ছে? বাট আপনি যখন আঁকতে যাচ্ছেন তখন তো সেটা পসিবল না, তাই কিনা? তারপরে আমি কষ্ট করে আঁকি। প্রতিটা টান আমি কিন্তু নিজের হাতে দিচ্ছি, রাইট? দ্যাট মিন্স আমার টাইম দিচ্ছি এখানে, যদিও আমি সেম কাজ করছি না, এক্স্যাক্টলি সেম কাজ করছি, সিমিলারও না, সেম কাজ করছি, এবং আমি আমার মূল্যবান সময়কে কিন্তু নষ্ট করছি, রাইট? আমাদের ক্লাস আছে 15 মিনিট, বাট আমরা গত 2 মিনিট ধরে কিন্তু এই টানাটানির কাজই করছি, রাইট? এবং বলছি যে আমরা খুব উল্লেখযোগ্য এবং খুবই ইম্পর্টেন্ট টাইপের কথাবার্তা বলবো, রাইট? তার ওই ইম্পর্টেন্ট সময়ের মধ্যে থেকে কিছু সময় কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, রাইট? সো ডেভেলপমেন্টের জন্য এটা খুবই ক্ষতিকর, কারণ কম্পিটিটিভ মার্কেটে যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ নেওয়া হয়, মানুষ তো, সে তো আর মেশিন না। আমি প্রোগ্রাম চালিয়ে দিলাম বা আমি কমান্ড দিয়ে দিলাম, সে সেটা করে ফেললো, রাইট? কর্মক্ষমতা বলে একটা বিষয় আছে, তারপরে ভুলভ্রান্তিরও একটা ইস্যু আছে। তো সবকিছু ক্যালকুলেট করে বাজেট ফিক্স করা হয় কোনো একটা সফটওয়্যারের। আমি যদি এই বিল্ডিং এ ভাড়া থাকি, এই বিল্ডিং এর অন্যান্য যারা ফ্ল্যাটে থাকে ডেফিনেটলি সেম রেঞ্জের ভাড়াতেই থাকে, নাকি এক ফ্ল্যাট একটা রেঞ্জ, আরেকটা ফ্ল্যাট আরেকটা রেঞ্জে কি দেবে কখনো বাড়ির মালিক? ওকে, এখন আপনাকে পিএসপির একজন ডেভেলপার, 2 বছর এক্সপেরিয়েন্স, আপনাকে 35,000 আমি দিচ্ছি, অন্যজন কি 50,000 দেবে? সিমিলার কাজ করেন, এক্সাম্পল বলছি, তাও দেবে না, রাইট? কাছাকাছি দেবে, হয়তো 35-এর পরিবর্তে 38 অথবা 40 হার্ডলি, রাইট? কোম্পানি অনুযায়ী, এই এলাকায় এই রেঞ্জের কোম্পানির কথা আমি বলছি। বড় ছোট ডেফিনেটলি ডিফারেন্স আসতেই পারে, বড় ডিফারেন্সও আসতে পারে, একটু খেয়াল করেন। তার মানে আমরা যে টাইপের কাজ করতে বিট করব, মানে আমাদের রেঞ্জের কোম্পানি তো আমাদের কম্পিটিটর হবে, রাইট? আমি যে রেঞ্জের, তারাও তো ওই রেঞ্জের কাজ করতেই কম্পিটিটর হবে। আমি পারি সাবকনটাকে একটা কালভার্ট বানাতে, আমি তো আর ব্রিজের জন্য বিট দিব না, পদ্মার সেতুর জন্য আমি কি বিট দিব? আমি পারি কালভার্ট পর্যন্ত। বিট দেবে কারা? পদ্মা সেতুতে যারা ওইটা বানাতে পারে। কালভার্টে বিট দেবে কারা? যারা কালভার্ট বানাতে পারে। তার মানে তাদের খরচও কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে বাজেট তো তাহলে একই কায়দাই পড়বে, একটু এদিক সেদিক হবে, তাহলে কম্পিটিটিভ মার্কেটে আমাকে খুব যাচাই বাছাই করে দাম দিতে হবে। সরকারি কাজে লোয়েস্ট যারা ডিল করে তারাই কাজ পায়। প্রথমে পরিচিতি নিয়ে নেয় যে আদৌ এরা করতে পারবে কিনা, বাছাই করে তারপরে যারা বিড সবচেয়ে কম দেয় তাদেরকে কাজ দেয়। বুঝতে পেরেছি? এটা একটা চালাকি বলা। তো এখান থেকে একটু খেয়াল করেন যে আমরা তো লসে কাজ করতে যাব না, সামান্য লাভ নিয়ে কাজ করতে যাব, এবং সেখানে যদি একই ধরনের কাজ করে সময় ওয়েস্ট করি, আমার বেনিফিটটা কোথা থেকে আসবে, তাই না? তো সেম কাজগুলো হ্যালো, ওকে, সো যা বলছিলাম একটু খেয়াল করেন যে এই পার্টিকুলার লোকেশনে যে প্রবলেমটা আমি ফেস করলাম, যে এই কর্নারগুলো একটু খেয়াল করেছেন, এই কর্নারগুলো একেবারেই সেম, বাট এটা আমাকে আঁকতে হয়েছে। যদি এরকম হতো যে একটা কর্নার আমার হাতে আছে, সেই কর্নারটাকে যদি আমি বারবার ইউজ করে বসিয়ে দিতে পারতাম, তাহলে আমার এত কষ্ট হতো না, এত সময় নষ্ট হতো না, রাইট? এখন এগুলো যদি কোড করে করা হতো, আমি ধরে নেই এটা করতে 20 লাইনের কোড লিখতে হয়েছে, আমাকে 12টা এরকম কর্নার তৈরি করতে 240 লাইনের কোড আমাকে লিখতে হবে, তোমার সময় খাতন হবে, রাইট? বাট একটা যদি করে আমি বাকি 12 বার যদি এটাকে ইউজ করতাম, তাহলে আমার জন্য বেনিফিট। বিষয়টা বোঝেন?
আমি একটা তৈরি করলাম, দেখেন তো এই যে কর্নার গুলোর কথা আমি বলছি, আমি যদি একটা তৈরি করে রাখতাম, এরকম একটা কর্নার মনে করেন আমি এটা এখানে তৈরি করে রেখে আমি এটাকে ইউজ করলাম, এটা আমি 20 লাইন দিয়ে লিখলাম, দেন এটা আমি 12 বার কর করলাম, টোটাল লাইন অফ কোড হলো কত? 12 লাইন এবং 20 লাইন 32 লাইন। এইভাবে করলে কয় লাইন হতো? 240 লাইন। বেসিক্যালি যখন বিট করা হয় তখন লাইন অফ কোড ধরা হয়, যে প্রজেক্টে কত লাইনের কোড হতে পারে, এবং এই কোডগুলো লেখার জন্য যখন ডেভেলপার সেট করা হয়, এই ডেভেলপার কত লাইন কোড প্রতিদিন লিখতে পারে ভাগ দেওয়া হয়, রাইট? দেন বিট সাবমিট করা হয়। এখন এই কারণেই যখন একজন ডেভেলপার একটা পার্টিকুলার টাইমে প্রজেক্ট রানিং অবস্থায় সুইচ করে, তখন প্রজেক্ট বড় ধরনের হ্যাম্পার হয়। দ্যাটস ওয়াই কোম্পানিগুলো কিন্তু মিসবিহেভ করে, বুঝতে পেরেছে? দ্যাটস ওয়াই কোম্পানিগুলো এমপ্লয়ীদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, কারণ তাকে এস্টিমেট করে তাকে বেড দেওয়া হয়েছে, অন্য কাউকে এস্টিমেট করে না। বুঝতে পেরেছি? কারণ খুব ক্লোজ কম্পিটিশন হয়, কারণ আপনার রিপ্লেসমেন্টে আপনার মতোই আপনার স্যালারি দিয়ে এরকম কাউকে বসানো হলো, এই বলে এই না হয়তো আপনি নতুন যে বসানো হয়েছে সে তার চেয়ে বেটার হতে পারে, বাট সে যখন চলে যাচ্ছে আমি যে বেটার পাবো নাকি সেম পাবো নাকি আর চেয়ে দুর্বল পাবো সেটা তো আমি বলতে পারি না। বুঝতে পেরেছি? অনেক ইস্যু আছে, আলোচনায় আসবে। এর জন্যই বেসিক্যালি ফ্রেমওয়ার্কের ক্লাসে আরো বিশেষ আলোচনা হয়। তো এই যে কর্নার গুলো আমরা তৈরি করলাম, একটা জায়গায় তৈরি করে রেখে এইগুলো আমরা করলাম। এখন আরেকটা কথা হচ্ছে যে লাইক মনে করেন যে আমার যখন প্রজেক্টটা অ্যানালাইসিস হয়েছে, অ্যানালাইসিস হওয়ার পর আমাকে তো একটা ডকুমেন্টেশন দিয়েছে, তাই না? কাস্টমার আমাকে ডকুমেন্টেশন দিয়েছে যে আপনি এভাবে এভাবে করবেন। সো অ্যানালিস্ট প্রোগ্রামারের মিস্টেক হয়েছে, রাইট? যে কর্নারের দাগ 3টা ছিল, সে 2টা দিয়েছে, তো ডেভেলপার 2টাই করেছে। বুঝতে পেরেছি? অথবা অ্যানালিস্ট প্রোগ্রামার 3টাই দিয়েছে, ডেভেলপার ভুল করে 2টা করেছে, এটা ধরা পড়েছে টেস্টিং এর সময়। টেস্ট ইঞ্জিনিয়ার কি বলবে? যে ঠিক করেন। তখন কি হবে একটু চিন্তা করেন। টেস্টিং, হিউম্যান বিং যখন কোনো কিছু ডেভেলপ করছে, ডেফিনেটলি সেটা টেস্টিং ছাড়া তো রিলিজ দেওয়া যাবে না। বাগ যদি না থাকে সেখানে বড় গলদ, তার মানে কিছুই হয় নাই, কিছু করো নাই তাই বাগ হয় নাই, যেটা বোঝা যাচ্ছে। সো বাগ আসবে, এটা নির্ধারিত। এই জন্য ডেভেলপমেন্টের প্রায় 20% টাইম রেখে দেওয়া হয় বাগ সলভিং এর জন্য। যদি কোনো প্রজেক্ট 6 মাস ডেভেলপ হয় তাহলে 1.5 মাস সেখানে বাগ সলভিং এর টাইম রেখে দেওয়া, রাইট? তো বাগ যখন আসে সেটা সলভ করতে বলা হচ্ছে, একটু খেয়াল করেন টাইম কিভাবে কিল হবে। যেহেতু 12 জায়গায়, তাহলে 12টা জায়গা খুঁজে খুঁজে একটা করে দাগ বসাতে হবে যদি আমরা এই স্টাইলে করি। আর যদি এভাবে করি একটা জায়গায় রেখে 12 জায়গায় কলিং, তখন কি হবে? এই এক জায়গায় চেঞ্জ করলে 12টা জায়গায় তো একই জিনিসই কল হয়েছে, সময় কি বেঁচে গেল না? তার মানে কি টেস্টিং এর পরে বাগ সলভিং এর সময়ও আমার প্রবলেম সলভ। ক্লিয়ার? অনেক সময় বেঁচে যাচ্ছে। শুধু যে সেম কাজের বেলায় সেটাও কিন্তু আমি বলছি না, যারা স্মার্ট তারা সিমিলার কাজগুলো এভাবে করে বসে। এই কর্নারটা আর এই কর্নারের মধ্যে পার্থক্য কি? অ্যাঙ্গেল, রাইট? মনে করেন যে যদি পোর প্রোগ্রামার হয় আর গুড প্রোগ্রামার হয়,
আমি বলছি না আমাকে একটা কর্নার দিয়ে আমি এটা সারতে পারবো, কারণ আমি অ্যাঙ্গেল করতে জানি। আমি এভাবে এই অ্যাঙ্গেলও নিতে পারবো, এই অ্যাঙ্গেলও নিতে পারবো। যারা দুর্বল প্রোগ্রামার, এক্সপেরিয়েন্সড আছে বাট প্রোগ্রামেটিক্যালি সে উইক, সে কিন্তু 4টা কর্নার বানাবে, দেন 3 বার করে ইউজ করবে। আর যে সে গুড আর বেস্ট, সে একটা কর্নারই বানাবে, কারণ সে রোটেট করতে জানে। পার্থক্য এখানেই তৈরি হয় বিডিং এ। আমি বোঝাতে পেরেছি? পার্থক্যটা কোথায় আসে? এই জায়গায়। আচ্ছা, তাহলে গুড আর পোর ডেভেলপারের পার্থক্য। এইটা করার জন্য যারা গুড ডেভেলপার তারা কিন্তু এই একটা স্কোয়ার শেপ বানাবে, এরকম একটা শেপ সে বানাবে, রাইট? এবং সে এটাকে 3বার ইউজ করবে, কারণ উইথ হাইট সে ইচ্ছে মতো ইনপুট থেকে নিয়ে নেবে, যখন যেটা দরকার তখন সেটা দিয়ে সে বানিয়ে ফেলবে। পোর ডেভেলপার 3টা শেপ বানাবে এবং 3টা শেপ বানানোর জন্য সে বসে বসে কোড লিখবে, রাইট? এই যে কাজগুলো যে আমি এক জায়গায় করে রেখে সেই কোডটাকে বারবার ইউজ করছি, প্রোগ্রামিং এর যে সিনট্যাক্সের মাধ্যমে এটা করা হয় সেটাই কি ফাংশন। সো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি আমি ফাংশন না লিখতে পারি ভালো, তাহলে আমি ভালো প্রোগ্রামার না, রাইট? আমি যদি ভালো প্রোগ্রামিং করতে না পারি, আমার পদোন্নতি হবে না। ওকে, আমার প্রোগ্রামিংকে স্মার্ট প্রোগ্রামিং বলা হবে না, স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং বলা হবে না। ক্লিয়ার? সো ফাংশনের যদিও 2টা পার্ট থাকে, আপনারা বুঝতেই পারছেন, এরকম এক জায়গায় কাজ করা থাকবে, আরেকটা জায়গা থেকে আমি বলছি না বারবার কল করতে হবে, ইউজ করতে হবে। সো ইউজটা বেসিক্যালি কলিং। সো ফাংশনের 2টা পার্ট, একটা হচ্ছে কলিং, আরেকটা কি ডেফিনেশন। কোন এক জায়গায় করে রাখবো, আমরা যা কাজের জায়গায় সেগুলোকে ইউজ করব, রাইট? আচ্ছা, আর এর 2টা টাইপের ফাংশন আছে। একটা হচ্ছে আমরা নিজেরা লিখি, এটাকে ইউজার ডিফাইন্ড বলে, আর একটা হচ্ছে পিএইচপি নিজস্ব, ওখানে বেশ কিছু ফাংশন লিখে আছে, এটাকে বলা হয় বিল্ট ইন। ইউজার ডিফাইন আর ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই, বাট আগামী দিনের ক্লাসে এটার এলাবোরেশনে আমরা যাব। হ্যাঁ, খুব ভালো করে আমার ফাংশনের ক্লাসটা দেখে আসবেন 18 নম্বর ব্যাচের ভিডিও থেকে। অনলাইনে যেটা দেওয়া আছে ফাংশন সম্পর্কে আমি কি বলেছি, কি করেছি, কি না করেছি, এভরিথিং একবার দেখে আসবেন, যাতে পরের ক্লাসটা বুঝতে সহজ হয়, রাইট? আর যে লিমিটেশন গুলো আমি আজকে দেখলাম, এর জন্য আমি আজকে একটু স্লোয়ে যাচ্ছি, আরো একদিনের এক্সট্রা টাইম দিচ্ছি এটা কভার আপ করে উঠতে। আমরা কি কনভার্সনের কাজটা করতে পেরেছি, রাইট? তাহলে এক্সাম্পল হোমওয়ার্ক আকারে আপনারা অবশ্যই অবশ্যই কিছু কনভার্টার তৈরি করে নিয়ে আসবেন আমাদের জন্য। সেলসিয়াস ফারেনহাইট তো করেই ফেললেন, ফারেনহাইট সেলসিয়াস, তারপরে যে মিটার সেন্টিমিটারের বিভিন্ন ইকুয়েশনস আছে না, তারপরে জমি জমার খতিয়ান আছে না,
এগুলো ওই ম্যাথমেটিক্স বই নেবেন, ক্লাস 5 এর বইয়ের শেষের ভাগে দেখবেন যেন সূত্রগুলো লেখা আছে, ওটা ধরে ধরে প্রোগ্রাম করে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, যাওয়ার সময় নীলক্ষেতে যান, যে ছবি তুলে নিয়ে যান, বইয়ের শেষ পাতা ছবি তুলে নিয়ে যান, বই কেনার দরকার নেই। ঠিক আছে।